বনফুলের একটি ছোট গল্প। বৈষ্ণব শাক্ত। তৃতীয় শ্রেণীর গাড়ি, অসম্ভব ভিড়। তথাপি কিন্তু এক কোণে গাদাগাদি করিয়া পরম শাক্ত কালীকিঙ্কর বর্মা, পরম বৈষ্ণব নিত্যানন্দ গোস্বামীর সহিত ধর্ম বিষয়ক তর্ক করিতেছিলেন। বর্মার কৃষ্ণবর্ণ রক্তচক্ষু, কপালে টকটকে সিঁদুরের টিপ। গোস্বামীর গৌর বর্ণ, ধপধপে সাদা আবক্ষ গোপদাড়ি, চোখে নীল চশমা, খাড়ার মতো নাকের উপর শীত চন্দনের তিলক। মাথা দোলাইয়া গোস্বামী বলিলেন, যাই বলুন আপনি, ধর্ম সাধনের প্রশস্ত পথই হলো প্রেমের পথ। রক্তারক্তি করাটা একটা পৈশাচিক কাণ্ড, মানুষেও পারে না, পারা উচিত নয়। অট্টহাস্য করিয়া বর্মা বলিলেন, রক্তারক্তির আপনি বোঝেন কতটুকু শুনি? পৈশাচিক কথাটা যে ব্যবহার করলেন, পিশাচ দেখেছেন কখনো? মুন্ডমালিনী মহাকালীর কোনো ধারণা আছে আপনার? দুই হাত জোড় করিয়া নমস্কার করিয়া গোস্বামী মহাশয় বললেন, যতটুকু আছে তাই যথেষ্ট মশাই, ওর বেশি ধারণা আমি করতেও চাই না। ছেলেবেলায় পাঠা কাটা দেখে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। এমন সময় ঘচাং করিয়া ট্রেনটা থামিল। গোস্বামী মহাশয় টাল সামলাইতে না পারিয়া হুমড়ি খাইয়া বর্মা মহাশয়ের ঘাড়ে গিয়া পড়িলেন। বর্মার কপালের সিঁদুর গোস্বামীর নাকে লাগিল। স্টেশনে শশা ফেরি করিতেছে। বর্মা জানালা দিয়া গলা বাড়াইয়া কিছু শশা কিনিলেন। একদল যাত্রী আসিয়া গাড়িতে উঠিল। গাড়িতে নিতান্ত স্থানাভাব, সমাগত যাত্রীবৃন্দ দাঁড়াইয়া রহিল। গোস্বামী মহাশয়ের নিকট যে যাত্রীটি দাঁড়াইয়া ছিল, তাহার কাঁধে একটা প্রকাণ্ড মাদল ঝুলিতেছিল। ট্রেন ছাড়িলে ট্রেনের ঝাঁকানির সঙ্গে সঙ্গে মাদলের এক প্রান্ত গোস্বামী মহাশয়ের নাসাগ্রে আন্দোলিত হইতে লাগিল, দু একবার ঠোকাও লাগিল। মাদল খুব উচ্চাঙ্গের বৈষ্ণবীয় বাদ্যযন্ত্র হইল, নাসাগ্রে তাহা সুখকর নহে। গোস্বামী মহাশয় তাহা বুঝিয়া মৃদু কণ্ঠে মাদলধারীকে কহিলেন, একটু যদি সরে দাঁড়াতে বাবা, দয়া করে। কিন্তু দয়া করিতে সম্মত হইলেও লোকটি সরিবার উপায় ছিল না। নিরুপায় গোস্বামী তখন নিজের মাথাটাই যথাসম্ভব সরাইয়া মাদল আন্দোলন হইতে নিজের নাসা রক্ষা করিতে লাগিলেন। গোস্বামীর মাথার তির্যক ভাব দেখিয়া মৃদু হাসিয়া বর্মা মহাশয় বললেন, তোমরা বসে পড়ো না হে, দাঁড়িয়ে কতক্ষণ থাকবে বাবু? যে যেখানে আছো বসে পড়ো। একটু ইতস্তত করিয়া মাদলধারী বসিল। নাসা সম্বন্ধে নিশ্চিন্ত হইয়া গোস্বামী মহাশয় আবার শুরু করিলেন, এই যে মাদল, অপূর্ব জিনিস। বৈষ্ণব ধর্মেরও অপরিহার্য অঙ্গ হচ্ছে খোল আর খঞ্জনি। আপনার ধর্মে দেখান দি কেমন জিনিস। আপনারা এক রক্তারক্তি ছাড়া। নাকের উপর ঠকাস করিয়া আঘাত দিয়া মাদল বাদক আবার উঠিয়া দাঁড়াইল। গোস্বামী মহাশয়ের কথা শেষ হইতে পারিল না। বর্মা মৃদু হাসিয়া বললেন, আবার দাঁড়ালে কেন গা? আগে পরের স্টেশনেই নামবো, সে তো এখন দেরি আছে। মাদল বাদক কিন্তু আর বসিল না। পরের স্টেশন পর্যন্ত গোস্বামী মহাশয়ের নাকের সামনে মাদল সমানে আস্ফালন করিতে লাগিল। পরের স্টেশন আসিল। গাড়ি ঘচাং করিয়া থামিতেই মাদলটা সজোরে গিয়া গোস্বামী মহাশয়ের নাকে লাগিল। একটুর জন্য চশমাটা বাঁচিয়া গেল। ট্রেন থামিলে হুড়মুড় করিয়া প্রায় সকলেই নামিয়া গেলেন। রহিলেন শুধু বর্মা আর গোস্বামী। বর্মা বলিলেন, এ হে হে, আপনার নাক দিয়ে রক্ত বেরিয়ে গেল যে। মাদলের আঘাতে বৈষ্ণবের রক্তপাত, কি বিড়ম্বনা। নাকটা মুছিয়া গোস্বামী বলিলেন, আসল জিনিস কি জানেন মশাই? অর্থ। পয়সা নাই বলেই না এই থার্ড ক্লাসে ভিড়ে চড়েছি, তাই না দুর্দশা। অর্থ না থাকলে ধর্ম টর্ম কিছু টেকে না। অট্টহাস্য করিয়া শশা ছাড়াইতে ছাড়াইতে বর্মা মহাশয় বললেন, যা বলেছেন। অর্থ নেই বলেই না আমার মতো শাক্তকে ছুরি দিয়ে শশা কেটে খেতে হচ্ছে। খাবেন নাকি শশা? দিন সবই অদৃষ্টের রহস্য। সকলের চেয়ে বড় রহস্যটা কিন্তু উভয়েরই অজ্ঞাত রহিয়া গেল। পরের স্টেশনে যখন গোস্বামী মহাশয় শশা খাইয়া নামিয়া গেলেন, তখন ছদ্মবেশী ডিটেকটিভ বর্মা মহাশয় জানিতেও পারিলেন না যে গোস্বামীর অভিনয় করিয়া যিনি নামিয়া গেলেন, তিনি দুর্ধর্ষ পলাতক বজ্রধর মিশ্র, অপর কেহ নয়। মাদলই ঠিক বুঝিয়াছিল।